এই সিজোফ্রেনিয়া যে রোগটা, এটা সাইকোটিক মেন্টাল ডিসঅর্ডারের সাথে কিন্তু যুক্ত। সাইকোটিক, কেন সাইকোটিক সেটা আমরা বা সাইকোসিস বলতে পারি ডিসঅর্ডারটা। এই সাইকোসিস ক্যাটাগরির আন্ডারে যুক্ত এই কারণে, কারণ যাদের সিজোফ্রেনিয়া হচ্ছে তাদের কগনিশন, অ্যাফেকশন এন্ড বিহেভিয়ারাল, এই তিনটে যে মেজর এরিয়া, এই তিনটে মেজর এরিয়ায় নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তার ফলে এরা কোনো কিছু জিনিস যে বুঝে করছে বা এদের যে সময় যে অ্যাফেকশন বা ইমোশনটা এক্সপ্রেস করার দরকার সেগুলো করতে পারছে না, ইভেন বিহেভিয়ার গুলো অদ্ভুত ধরনের করে থাকে, এবং এদের বোঝার ক্ষমতা, ইমোশনটাকে আন্ডারস্ট্যান্ড করার ক্ষমতা, বিহেভিয়ারটাকে প্রপারলি প্রেজেন্ট করার ক্ষমতা এদের মধ্যে থাকে না। এদের মধ্যে তিনটে দিকে নষ্ট হয়ে যায়। তার ফলে এদের মাঝে সাঝে হসপিটালাইজড করতে হয়, ইভেন এদের কোনোভাবে ট্রিটমেন্ট করতে গিয়ে কাউন্সিলিং কাজ করে না। এদের একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে মেডিকেশন, মানে যেখানে আমরা সাইকোলজিক্যাল কিছু মেডিসিন প্রোভাইড করতে পারি, মানে সেই প্রোভাইডটা আমাদের মতন যারা আমরা পড়াশোনা করছি সাইকোলজি নিয়ে তারা পাচ্ছি না, যারা ডক্টর তারা এইখানে মেডিসিন প্রেসক্রাইব করেন, সেই মেডিসিন দিয়েই তাদেরকে ঠিক রাখার চেষ্টা করা হয়। তবে সম্পূর্ণভাবে যে তারা ঠিক হয়ে যায় তাও নয়, বাট এটা এমন একটা ডিসঅর্ডার যেখানে ঠিক হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই কমে যায়। তো এবার আমরা আসবো এই সিজোফ্রেনিয়া কনসেপ্টটা কিভাবে এলো। তো সিজোফ্রেনিয়া এই টার্মটা প্রথম 1911 এ ইউজেন ব্রয়লার এই টার্মটাকে ইউজ করেন। এই টার্মটা বেসিক্যালি দুটো গ্রিক ওয়ার্ড দিয়ে তৈরি হয়েছে। সেই গ্রিক ওয়ার্ড দুটো হলো স্কিজো এন্ড ফ্রেন। স্কিজো মানে স্প্লিট আর ফ্রেন মানে হচ্ছে মাইন্ড। স্কিজো মানে স্প্লিট, যেখানে আমরা বলছি খণ্ডিত বা খণ্ড বিখণ্ড হয়ে গেছে। ফ্রেন মানে মাইন্ড বা মন। সিজোফ্রেনিয়া মানে দাঁড়ালো হচ্ছে স্প্লিট অফ মাইন্ড বা খণ্ডিত মন। ঠিক আছে, খণ্ডিত মন বলতে আমরা বোঝাচ্ছি যেখানে ইন্ডিভিজুয়ালটার কগনিশন, অ্যাফেকশন, বিহেভিয়ারাল তিনটে পার্টি ডিস্টার্ব হয়ে গেছে, তিনটে পার্টি নষ্ট হয়ে গেছে। এই ধরনের রোগের ক্ষেত্রে এটা একটা সাইকোটিক গ্রুপের রোগ, এবং এই রোগটা একদম তোর পিউবার্টি স্টেজ থেকে শুরু হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং আমরা আমাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে ম্যাক্সিমাম পার্সনের ক্ষেত্রে একেবারে কিন্তু মানুষ সিজোফ্রেনিয়াতে পরিণত হয় না, তার সিজোফ্রেনিয়া রোগটা হয় না। অনেক সময় কি হয়, এই যে যেগুলো নিউরোসিস টাইপের ডিসঅর্ডার, যেমন ধর জিএডি, ওসিডি, খুব সিম্পল লেভেলের কোনো ডিপ্রেশন হচ্ছে, সেগুলো যদি নেগলেক্টেড হতে থাকে, সে আমরা অনেক সময় বলি তোর এইগুলো তো সব সময় হয়, এগুলো আর ভাবনা চিন্তা করে কি লাভ আছে। এইগুলো যদি নেগলেক্টেড হয়, ইভেন আমরা এটাও জানি যে আমাদের মতন এই ধরনের কান্ট্রি গুলোতে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারস গুলো একটু বেশি মাত্রায় নেগলেক্ট করি আমরা। তো এই নেগলেক্ট হতে 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 এমন একটা জায়গায় পৌঁছয় যেখানে কোন রকম কোনো কাউন্সিলিং থেরাপি কাজ করে না, এবং মানুষটাকে কন্ট্রোল করার মতন জায়গাও কিন্তু থাকে না। তো তখন সে পরিণত হয় একটা সিজোফ্রেনিয়া পেশেন্টে। তবে সেই পরিণত হওয়ার সময় তার কি কি সিমটম থাকে, তারপরে হচ্ছে কতদিন কি চললে তবে আমি আইডেন্টিফাই করতে পারবো যে যে পার্সেন্ট এরকম বিহেভিয়ার করছে তার আদৌ সিজোফ্রেনিয়া হয়েছে কি হয়নি। ঠিক যেমন ভাবে আমরা মুড ডিসঅর্ডার বা অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে পড়েছিলাম, ওরকমই কিছু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এখানে পড়বো। তো তার আগে আমাদেরকে জানতে হবে এই রোগটা হলে বেসিক্যালি তিনটে সিমটম কি কি দেখা যায়। তিনটে সিমটম দেখা যায়: পজিটিভ সিমটম, নেগেটিভ সিমটম এন্ড সাইকোমোটর সিমটম। পজিটিভ সিমটমে যেটা হয় সেটা হচ্ছে যে কি বলবো,
পজিটিভ সিমটম মানে কিন্তু প্রথমত বলে রাখি, এটা মনে করাটা ভুল যে এই সিমটমস গুলো থাকা মানে ইন্ডিভিজুয়ালের একটা চান্স রয়েছে রিকভার হওয়ার, এটা কিন্তু আমরা ভাববো না। বা নেগেটিভ সিমটমস মানে একেবারেই যে তাকে কোনো রকম ভাবে সুস্থ করা যাবে না, এটা ভাবনাটাও ভুল। অ্যাকচুয়ালি পজিটিভ সিমটম বলতে বা এর আন্ডারে যেগুলো আসছে সেগুলো কগনিটিভ রিলেটেড সিমটম গুলো হচ্ছে পজিটিভ সিমটম, যার মধ্যে হ্যালুসিনেশন, ইলিউশন, ডিলিউশন এগুলো পড়ছে। আর নেগেটিভ সিমটমস গুলো যেগুলো, সেগুলো হচ্ছে তোর ইমোশনাল সাইড থেকে যে সিমটমস গুলো দেখা যায় সেগুলো নেগেটিভ সিমটম, আর বিহেভিয়ারাল সাইড থেকে যে সিমটমস গুলো দেখা যায় সেগুলো হচ্ছে তো সাইকোমোটর সিমটমস। তো এই তিনটে সিমটমস রয়েছে এবং এই তিনটে সিমটমস এর উপর বেস করে সিজোফ্রেনিয়ার যে ডায়াগনস্টিক ফিচার্স বা ক্রাইটেরিয়া গুলো সেগুলো তৈরি হয়েছে। আমরা ডিএসএম থেকে পড়ছি, ডিএসএম এর মধ্যে ওই পজিটিভ সিমটমস, নেগেটিভ সিমটমস, সাইকোমোটর সিমটমস গুলো রয়েছে এবং ডায়াগনস্টিক ফিচারটাও রয়েছে, সেটাও পড়বো। তার আগে আমরা একটুখানি বলে নিই এই পজিটিভ সিমটমস গুলো কি না কি সেগুলো একটু জানি, তারপরে একটু স্ক্রিন শেয়ার করে আমরা বিষয়টাকে বুঝবো। পজিটিভ সিমটমস মানে আমি বললাম যে যেখানে কগনিটিভ জায়গাগুলো নষ্ট হচ্ছে, মানে কি ইন্ডিভিজুয়াল যেখানে তার বোঝার ক্ষমতা, নলেজের জায়গাটা, পারসেপশনের জায়গাগুলো যেটাতে হ্যাম্পার হচ্ছে, নষ্ট হচ্ছে, সেটাকে আমরা বলছি কি পজিটিভ জায়গাগুলো বা কগনিশনের জায়গাগুলোতে তার অসুবিধা তৈরি হচ্ছে। এইরকম অসুবিধাগুলো তৈরি হয় তার ইলিউশন, ডিলিউশন এবং হ্যালুসিনেশন নামক সিমটমস দিয়ে। ইলিউশনটা আমরা পড়েছি, ইলিউশনটা কি, যে যখন আমরা ভুল পারসিভ করি, রং পারসিভ করি। যেমন খুব সহজ একটা এক্সাম্পল, একটা দড়ি দেখে যখন সাপ বলে মনে করে ভুল করলাম, বা কিছু জিওমেট্রিক্যাল ফিগারকে দেখে আমার মনে হলো যে ফিগারটা ছোট, বাট বেসিক্যালি ফিগারটা ছোট বা বড় না, ফিগারটার একটা স্ট্যান্ডার্ড লেন্থ বা হাইট রয়েছে। তো এই যে জিনিসগুলো, এই যে ইলিউশন যখন মানুষের তৈরি হয়, এই ইলিউশনটা অনেক সময় কি করছে, আমাদের কোনো জিনিসকে ঠিক মতন করে পারসিভ করতে সমস্যা তৈরি করছে। যখনই আমরা কোনো বিষয়বস্তু ঠিক মতন করে পারসিভ করতে পারবো না, সেখানে একটা ভ্রান্তি বা ভুল নিয়ে আমরা পারসিভ করব, অটোমেটিক্যালি সেই রিলেটেড নলেজ বা কগনিশন আমাদের মধ্যে, ব্রেনের মধ্যে স্টোর হবে। তো সেই ইলিউশনটা একটা কারণ, বাট ইলিউশনের থেকেও বেশি ইম্পর্টেন্টলি যে দুটো জিনিস পজিটিভ সিমটমস এর মধ্যে কাজ করে সেটা হচ্ছে ডিলিউশন অ্যান্ড হ্যালুসিনেশন। ডিলিউশনের ক্ষেত্রে কি হয়, ডিলিউশনের ক্ষেত্রে আমরা পারসেপশনটা ঠিক করি কিন্তু ইন্টারপ্রিটেশনটা রং করি। পারসেপশন ঠিক করে ইন্টারপ্রিটেশন রং করি মানেটা কি, মানে হচ্ছে আমরা বিষয়টাকে দেখলাম, দেখে আমরা দেখছি যেটা সেটাই ঘটছে, বাট নিজের মনের মধ্যে একটা ভুল ভ্রান্তি চিন্তা ভাবনার মানে একটা অন্য ধরনের কালার ঘটনাটার মধ্যে মিশিয়ে ফেললাম, নিয়ে মিস ইন্টারপ্রিট যখন করছি সেটাকে বলছে ডিলিউশন। যেমন ধর বন্ধুরা মিলে একটা জায়গায় গল্প করছে, এবার আমি আমার নিজস্ব একটা কাজ রয়েছে বলে আমি কাজটা করছি, এবার বন্ধুরা গল্প করছে, হাসাহাসি করছে, আমি সেটা দেখছি এবং অহেতুক ভাবে আমি মনে করছি যে ওরা হয়তো আমাকে নিয়ে হাসাহাসি করছে, আমাকে নিয়েই বোধহয় কথাবার্তা বলছে এবং আমার সম্পর্কে কিছু ভুলভাল কথা বলছে। দেখছি কি হ্যাঁ সত্যি ওরা হাসাহাসি করছে, গল্প করছে নিজেদের মধ্যে, কিন্তু তার মানে এটা নয় যে ওরা আমাকে নিয়েই কথা বলছে। বা এরকমও দেখা যায় অনেক সময় যে কেউ হঠাৎ করে কিছু খাবার আনলো, তাকে খেতে দিল, সে মনে করলো যে কোনোদিনই খেতে দেয় না, আজকে হঠাৎ করে খাবারটা খেতে দিয়েছে, নিশ্চয়ই ওর মধ্যে কোনো বিষ মেশানো আছে, তার জন্য এটা হচ্ছে। মানে এরকমও হয় যে আই এম দ্য সুপ্রিম, মানে আমি, আমার মধ্যে একটা সুপ্রিম পাওয়ার রয়েছে, আমি সর্বে সর্বা, আমি সব জানি, আমার জানার বাইরে কিছু নেই, তো আমি পুরো জিনিসটাকে কন্ট্রোল করছি, আমি সেরা, এরকম সুপিরিয়রিটি চিন্তা ভাবনাও অনেক মানুষের থাকে, এটাও এক ধরনের ডিলিউশন। তো এইরকম বিভিন্ন ডিলিউশন কি করছে,
মানুষের মধ্যে যাদের সিজোফ্রেনিক হয় তাদের একটা সিমটমস হিসেবে ধরা হয়। আবার হ্যালুসিনেশন, বিভিন্ন ধরনের ডিলিউশনের টাইপস আছে, সেটা যখন স্ক্রিন শেয়ার করব তখন বলে দেব। হ্যালুসিনেশন মানে হচ্ছে যেখানে আমি জিনিসটাকে পারসিভ করছি না, ঠিক আছে, জিনিসটা ঘটনাটা ঘটছে না, বাট আমি আমার মনের মতন করে বিষয়টাকে চিন্তা ভাবনা করে দিচ্ছি। যেমন এই হ্যালুসিনেশনটা তোর আমাদের পাঁচটা সেন্স অর্গানের থ্রু দিয়ে হতে পারে, অডিটরি, ভিজুয়াল, ট্যাকচুয়াল, যে কোনো দিক থেকে হতে পারে। অনেক সময় আমার এমন মনে হলো কেউ আমার সাথে সাথেই রয়েছে, আমার পাশে পাশেই রয়েছে, অথচ কেউ আমার সাথে নেই, কেউ আমার পাশে নেই, কিন্তু আমি ফিলও করছি সে আমার সাথে রয়েছে, পাশে রয়েছে, আমি দেখতেও পাচ্ছি, আমি কথা বলছি, সমস্ত কিছু করছি। তখন সেটা হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন। যেমন হচ্ছে বিভিন্ন মুভিজ গুলো, মুন্না বাই এমবিবিএস, আমি সুভাষ বলছি, মিঠুন চক্রবর্তী যেটা করেছিল, ওখানে ওনারা কি করেছে, গান্ধীকে, সুভাষচন্দ্রকে সামনে দেখতে পাচ্ছে, তারা বলছে যে আমি দেখতে পাচ্ছি, অথচ কেউ দেখতে পাচ্ছে না, উনি দেখতে পাচ্ছেন। মানে মানুষটা এত বেশি ওনার বিষয়ে একদম ভেতরে ঢুকে গেছে যে চারিদিকে শুধু ওনাকেই দেখছেন, বাকি লোকজন কেউ দেখতে পাচ্ছে না। ওনারা মনে করছেন যে হয়তো মহাত্মা গান্ধী আমাকে ইনস্ট্রাকশন, হয়তো না, ফার্ম বিলিভ করছে যে উনি আমাকে যে ইনস্ট্রাকশন দিচ্ছেন সেই অনুযায়ী আমি কাজ করছি। এরকম অনেক হ্যালুসিনেশন পেশেন্ট থাকেন যারা কি করছেন, যখন বলছেন তার সমস্যাগুলো, তখন বলছে যে আমি তো আমার সামনেই তো রবীন্দ্রনাথ দাঁড়িয়ে রয়েছে, আমার সামনেই নজরুল রয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন না, উনি আমাকে বলছেন, আমার সাথে কথা বলছেন, উনি পর্দার আড়ালে রয়েছেন, পর্দার ফাঁকে দাঁড়িয়ে রয়েছেন, আপনি লক্ষ্য করুন দেখতে পাবেন, কিন্তু কেউ নেই, বাস্তবে কেউ দেখতে পাচ্ছে না, উনি শুধু দেখতে পাচ্ছেন। বা কোনো কিছু স্মেল পাওয়া, কোনো কিছু টাচ অনুভব করা, ইভেন টেস্টের ক্ষেত্রেও অনেকের ক্ষেত্রে হ্যালুসিনেশন লক্ষ্য করা যায়। তো এইগুলো হচ্ছে হ্যালুসিনেশন, যেটা প্রেজেন্ট হচ্ছে না, বাট আমি আমার নিজের মনে রং মিশিয়ে আমি সেটাকে একদম বাস্তবে মনে করছি যে সেটা ঘটছে, বাট বেসিক্যালি সেটা হচ্ছে না। তাহলে তিনটে জিনিস এলো। ইলিউশনে কি হচ্ছে, ইলিউশনে রং ইন্টারপ্রিট করলাম, একটা জিনিস দেখতে পাচ্ছি, সরি, রং পারসেপশন করলাম, একটা জিনিস দেখছি কিন্তু সেটা ভুল দেখলাম, এটা ইলিউশন। তবে ইলিউশনটাকে সিজোফ্রেনিয়া অতটা সিমটমস এর মধ্যে দেখা হয় না, কারণ আমাদের মাঝে মধ্যে ইলিউশন হয়। বেসিক্যালি যেটা রাখা হয় সেটা হচ্ছে ডিলিউশন এন্ড হ্যালুসিনেশন পজিটিভ সিমটমস এর মধ্যে রাখা হয়। ইলিউশন মানে যেটা বললাম, যেখানে আমি দেখছি যে ঘটনাটা ঘটছে, সত্যি সেটা ঘটছে, বাট ঘটনাটার মধ্যে আমি আমার নিজের মনের রং, মনের চিন্তা ভাবনা মিশিয়ে জিনিসটাকে মিস ইন্টারপ্রেট করছি, দ্যাট ইজ ইলিউশন। আর যখন ঘটনা কিছু ঘটছে না, অথচ ইন্ডিভিজুয়াল নিজের মনের মতন করে ঘটনাটাকে পারসিভ করছে, ঘটনাটাকে ইন্টারপ্রেট করছে, তখন সেটা হচ্ছে হ্যালুসিনেশন। তাহলে এই তিন ধরনের পজিটিভ সিমটমস দেখা যাচ্ছে তোর সিজোফ্রেনিয়ার মধ্যে। নেগেটিভ সিমটমস যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে ইমোশনাল দিক থেকে প্রবলেম। যেমন আমরা অনেককেই দেখেছি রাস্তাঘাটে অহেতুক কারণে হাসছে, অহেতুক কারণে কাঁদছে, যারা রাস্তায় পাগলের মতন ঘুরে বেড়ায় তাদেরকে অ্যাকচুয়ালি পাগল বলাটা উচিত নয়, বাট এক্সাম্পল দিতে গিয়ে বলতে হচ্ছে, কোনো কারণ ছাড়াই নিজেদের মধ্যে বক বক করে যাচ্ছে, তো এগুলো হচ্ছে ইমোশনাল ডিস্টারবেন্স এর জন্য হচ্ছে, ঠিক আছে। আবার এরকমও হয় যে খুব দুঃখের কিছু ঘটনা ঘটেছে, একদম চুপচাপ, কোন রকম কোনো রিয়াকশন দিচ্ছে না, কিছু দিচ্ছে না। একটা কোনো মজার ঘটনা ঘটেছে, সেখানে হয়তো কাঁদতে শুরু করলো, কোনো হাসি নেই, কিছু নেই, হয়তো কাঁদতে শুরু করলো। এরকম বিভিন্ন ইমোশনাল ডিস্টারবেন্স গুলোর কথা নেগেটিভ সিমটমস এর মধ্যে রয়েছে। আর সাইকোমোটর সিমটমস এর মধ্যে রয়েছে সাইকোমোটর এজিটেশন আর সাইকোমোটর এক্সাইটমেন্ট।
সাইকোমোটর এডুকেশনের মধ্যে স্টুপার যেটা, সেটা হচ্ছে যে এরা একদম চুপচাপ বসে আছে, তো আছে একদম কন্টিনিউয়াসলি একটা পজিশন ফলো করে বসে আছে। আবার কিছু মানুষ রয়েছে যারা এক জায়গায় তো বসেই নেই, চোখের পলক ফেলার আগে এপাশ ওপাশ করে এদিক ওদিক চলে যাচ্ছে, মানে এতটাই ফার্স্ট কাজ করছে। এবার দেখ, আমরা যখন বাইপোলারের ম্যানিক করেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম এরা খুব হাইপার অ্যাক্টিভ হয়, এক জায়গায় বসে থাকে না। ডিপ্রেশনের ক্ষেত্রে বলেছিলাম যে এরা খুব চুপচাপ হয়ে যায়, কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করে না। আবার এই দুটো জিনিসই সাইকোমোটর এডুকেশন বা সাইকোমোটর এই যে ক্যাটাটনিক বিহেভিয়ারের মধ্যেও দেখতে পাচ্ছি সিজোফ্রেনিয়ার মধ্যে। তাহলে কখনোই সিজোফ্রেনিয়ার এই যে ম্যানিক আর ডিপ্রেশন সিমটমস মানেই যে সেটা তোর মুড ডিসঅর্ডার, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা বাইপোলার ডিসঅর্ডার তা কিন্তু নয়। বাইপোলার ডিসঅর্ডার বা মেজর ডিপ্রেশনে নিজের ইনসাইটের জায়গাটা ঠিক থাকে, কগনিশনের জায়গা ঠিক থাকে, ইমোশনের জায়গা ঠিক থাকে, whereas এই সিমটমস গুলো ডিপ্রেশন ম্যানিকের সিমটমস সিজোফ্রেনিয়াতে রয়েছে। বাট সিজোফ্রেনিয়ার সাথে ওই দুটোর পার্থক্য কি, সিজোফ্রেনিয়াতে কগনিশন অফেকশনের জায়গাগুলো নষ্ট হয়ে যায়। সেই জন্যই যখন আমরা ওই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া গুলো পড়ি, লাস্টের দিকে লেখা থাকে যে এইরকম সিমটমস অন্য কোনো ডিসঅর্ডারস এর মধ্যে থাকলে সেটাকে আমরা ওই ধরনের ডিসঅর্ডার বলবো না। সেই জন্য এই প্রিকশন দিয়ে একটা ডায়াগনস্টিক ফিচার্স লেখা থাকে, ঠিক আছে? তো এই যে সাইকোমোটর যে প্রবলেমস গুলো, এগুলোর মধ্যে দেখা যায় কিছু ক্যাটাটনিক বিহেভিয়ার। ক্যাটাটনিক বিহেভিয়ার মানে এরকমও দেখা যায় যে একই পস্টারে বসে আছে তো বসেই আছে, চেয়ারটা যদি সরিয়ে নেওয়া হয় তাহলে ওরকম পস্টারেই দাঁড়িয়ে বসে থাকবে, পড়ে যাবে না। শুয়ে আছে, মাথা থেকে বালিশটা সরিয়ে নিলে আমাদের মাথায় পড়ে যায়, কিন্তু মাথাটা ওই যতটা উঁচু বালিশটা ছিল সেই রকমই উঁচু করে গাড়িটাকে রেখে দেয়। এমনই কন্ডিশন এদের সাইকোমোটর, ঠিক আছে? ফিজিওলজিক্যাল কন্ডিশন গুলো এমনই একটা জায়গায় যায় সিজোফ্রেনিক পেশেন্টদের, যেগুলোকে আমরা বলছি সাইকোমোটর প্রবলেম বা সিমটমস বলে ধরছি। এই তিনটে সিমটমস বেসিক্যালি যারা সিজোফ্রেনিয়া রোগী হয়ে থাকেন তাদের মধ্যে দেখা যায়। তবে এখানেও একটা কথা আমার বলার আছে যে সব ধরনের সিজোফ্রেনিক পেশেন্টদের মধ্যেই যে পজিটিভ নেগেটিভ সাইকোমোটর সিমটমস তিনটেই একেবারে থাকবে তা নয়। কিছু টাইপস আছে সিজোফ্রেনিয়ার যেখানে শুধু পজিটিভ সিমটমসটা ডমিনেটিং, কিছু আছে শুধু নেগেটিভ, কিছু আছে শুধু সাইকোমোটর, আবার কিছুর মধ্যে পজিটিভ নেগেটিভ মিক্সড আছে, আবার এমন কিছু আছে যেগুলোতে কোনটা মিক্সচার বোঝাটা খুব মুশকিল, কোনটা ডমিনেটিং, পজিটিভ নেগেটিভ না সাইকোমোটর, সবই অল্প বিস্তর রয়েছে। এরকম বিভিন্ন ধরনের সিজোফ্রেনিয়ার টাইপস রয়েছে। সিজোফ্রেনিয়ার টাইপসটা খুব ছোট আছে, ওটা আজকে আলোচনা আমরা করবো না, নেক্সট ক্লাসের পড়ার সাথে ওইটাকে আমরা টাইপসটাকে বলে দেবো। আজকে সিমটমস গুলো এবং ফিচার্সটাকে একটুখানি বলে নিই, তারপরে বাকিটা বলবো। তো এই যে পজিটিভ নেগেটিভ সাইকোমোটর যে সিমটমস গুলো বললাম, এগুলো মোটামুটি মাথায় ঢুকেছে তো প্রত্যেকের? আচ্ছা, এই যে সিজোফ্রেনিয়া, এটা ডিএসএম এর সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে রয়েছে। এখানে লেখা আছে সিজোফ্রেনিয়া স্পেকট্রাম এন্ড আদার সাইকোটিক ডিসঅর্ডারস। সিজোফ্রেনিয়াকে আমরা সাইকোটিক ডিসঅর্ডার বললাম। তো সাইকোটিক এর মধ্যে সবথেকে পরিচিত এবং বেশি গুরুত্বপূর্ণ যে ডিসঅর্ডারটা সেটা হচ্ছে সিজোফ্রেনিয়া স্পেকট্রাম ডিসঅর্ডার এন্ড আদার সাইকোটিক ডিসঅর্ডার। এবার বক্তব্যটা হচ্ছে কেন সিজোফ্রেনিয়া স্পেকট্রাম বলেছে, কারণ শুধু যে সিজোফ্রেনিয়া হয় তা নয়, সিজয়েড পার্সোনালিটি আছে, সিজো ইউনিফর্ম ডিসঅর্ডার আছে, অনেক ধরনের আছে সিজোফ্রেনিয়া রিলেটেড ব্যাপারটা। তো সেই জন্য বলেছি সিজোফ্রেনিয়া স্পেকট্রাম, সিজোফ্রেনিয়ার আন্ডারে যত ধরনের সিজোফ্রেনিয়া হয় সবকটা ইনক্লুড আছে,
এবং তার সাথে আরো অন্যান্য সাইকোটিক ডিসঅর্ডার রয়েছে। তো এবারে এই সাইকোটিক যে ডিসঅর্ডারস গুলো বেসিক্যালি সিজোফ্রেনিয়ায়, তার মধ্যে যে সিমটমস গুলো দেখা যায় সেটা হচ্ছে ডিলিউশন, হ্যালুসিনেশন, ডিসঅর্গানাইজড থিংকিং, grossly disorganized or abnormal motor behavior including catatonia, নেগেটিভ সিমটমস, এগুলো দেখা যাচ্ছে। এবার এই ডিলিউশনের মধ্যে কি কি ধরনের ডিলিউশন আমরা দেখতে পাচ্ছি? ডিলিউশন হচ্ছে যেটা বললো যে আর ফিক্সড বিলিফ দ্যাট আর নট অ্যামেনেবল টু চেঞ্জ ইন লাইট অফ কনফ্লিক্টিং এভিডেন্সেস। এখানে ডিলিউশনের মধ্যে ধর এরকম হতে পারে ডিলিউশনের টাইপস গুলো: পারসিকিউটরি ডিলিউশন, রেফারেন্সিয়াল ডিলিউশন, সোম্যাটিক, রিলিজিয়াস, গ্র্যান্ডিওস ডিলিউশন, এরকম বিভিন্ন ডিলিউশন রয়েছে। পারসিকিউটরি ডিলিউশনে এদের বিলিফ যে কেউ হয়তো তাকে ক্ষতি করার চেষ্টা করছে, তাকে হ্যারাস করার চেষ্টা করছে, এইরকম যদি কারোর মনে হয় তাহলে সেখানে সে ভুগছে হচ্ছে পারসিকিউটরি ডিলিউশনে। আবার দেখ গ্র্যান্ডিওস ডিলিউশন, যেটা তোদেরকে বলছিলাম, বলছে এটা মানে কি when an individual believes that he or she has exceptional abilities, wealth or fame, নিজেকে খুব বড় মহান কিছু মনে করছে, তার আগে কেউ নয়, সে সুপ্রিম পাওয়ারের অধিকারী, এইরকম যদি কারোর চিন্তা ভাবনা ফিক্সড একটা বিলিফ থাকে তাহলে বুঝতে হবে তার গ্র্যান্ডিওস ডিলিউশন হচ্ছে। ঠিক আছে? এরকম ভাবে আরেকটা ডিলিউশন রয়েছে দেখ নিহিলিস্টিক ডিলিউশন। এটা খুব অদ্ভুত একটা ডিলিউশন। এখানে বলছে ধর কোনো ক্যাটাস্ট্রফিক হচ্ছে, কোনো ঝড় বৃষ্টি হবে, এই যে একটা ঝড় আসতে চলেছে, এরা মনে করছে এটার পরেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, আর কিচ্ছু থাকবে না, একদম ফিক্সড বিলিভ ধরেই নিয়েছে এই শেষ, পৃথিবীর এখানেই সবকিছু এর। এইরকম ধরনের চিন্তা ভাবনা গুলোকে বলে নিহিলিস্টিক ডিলিউশন। তো এখানে প্রচুর ডিলিউশনের টাইপস বলা আছে এবং ডিলিউশনটা কি আমি বুঝিয়ে দিয়েছি, সেইটা এখান থেকে পড়ছিস। এবং এই ডিলিউশন হলো একটা বিজার থিঙ্কিং হয়, একটা অদ্ভুত ধরনের চিন্তা ভাবনা এদের মধ্যে তৈরি হয়। হ্যালুসিনেশন বললাম, যেখানে উইদাউট কোনো এক্সটার্নাল স্টিমুলাস তাদের মধ্যে একটা চেঞ্জেস আসছে, মানে বেসিক্যালি কিছু ঘটছে না, তাও এরা মনে করছে এক্সটার্নালি কিছু জিনিস ঘটছে, তখন সেটা হ্যালুসিনেশন। এবং সেটা তারা পরিষ্কারভাবে ক্লিয়ারলি বুঝতে পারে এবং দেখতে পায় যে তাদের সাথে কিছু ঘটনা ঘটছে, কিন্তু বাকিরা সেটা দেখতে পারে না। এবং এই জিনিসটা তোর আমাদের সেন্স অর্গানের সমস্ত পার্টের সাথেই জড়িত রয়েছে। অডিটরি হ্যালুসিনেশন হয়, ভিজুয়াল হ্যালুসিনেশন হয়, জাস্টিটারি হ্যালুসিনেশন হয়, সমস্ত ধরনের হ্যালুসিনেশন হতে পারে। এরপরে বলছে ডিসঅর্গানাইজড থিঙ্কিং অর স্পিচ। এখানে হচ্ছে যাদের বেসিক্যালি সিজোফ্রেনিয়া হয় তাদের ডিসঅর্গানাইজড থিঙ্কিং হয়, কারণ এদের তো আমরা প্রথমেই বললাম যে স্পিড অফ মাইন্ড ইজ কল্ড সিজোফ্রেনিয়া। তো স্পিড অফ মাইন্ডের মধ্যে কগনিশনের জায়গাটা টোটালি এদের নষ্ট হয়ে যায়, তার ফলে এদের একটা ফর্মাল থট ডিসঅর্ডার তৈরি হয়, যেখানে অদ্ভুত অদ্ভুত চিন্তাধারা এদের মধ্যে ঘটে, একটা চিন্তা করতে করতে আরেকটা চিন্তায় চলে যায়, তার ফলে ডিরেলমেন্ট হয়, তারপর কোনো কিছু জিনিসের সাথে কোনো কিছু জিনিস অ্যাসোসিয়েট করতে পারে না, তারপরে প্রচুর ধরনের অদ্ভুত অদ্ভুত থিঙ্কিং চটজলদি মাথায় চলে আসে। এই সিমটমস গুলো দেখা যায় এদের মধ্যে। এবং যেহেতু থটের সমস্যা দেখা যায়, তাই কথাবার্তার মধ্যেও কোনো সামঞ্জস্যতা দেখা যায় না, কারণ আমরা যা চিন্তা করি সেই অনুযায়ী তো কথা বলি, তো সেই কথা বলার জায়গাটাও নষ্ট হয়ে যায় বিকজ অফ ডিসঅর্গানাইজড থিঙ্কিং। এদের মধ্যে অ্যাবনর্মাল বিহেভিয়ার বা মোটর বিহেভিয়ার দেখা যায়, যেমন ক্যাটাটোনিয়া। ক্যাটাটনিক বিহেভিয়ার মানে তোদেরকে বললাম যেখানে একদম কোনো রিজিড একটা ফিক্সড বিহেভিয়ার করে যাচ্ছে এবং সেই পশ্চারে একটা ফিক্সড পশ্চারে অনেক দিন অনেক সময় তারা ওই রকম ভাবে থেকে যায়, এইরকম একটা রয়েছে। এবং এদের চলা ফেরা হাঁটা চলার মধ্যে একটা নেগেটিভ ভাবনা, নেগেটিভ চিন্তাধারা সবসময় প্রকাশ পায়, মানে অদ্ভুত ধরনের হাঁটা চলার ভঙ্গিমা, অদ্ভুত ধরনের সাইকোমোটর যে ব্যাপারগুলো সমস্তটাই অদ্ভুত, হাত পায়ের মুভমেন্ট, শরীরের মুভমেন্ট পুরোটাই অদ্ভুত ধরনের এরা শো করে। নেগেটিভ সিমটমস এর মধ্যে তোদেরকে আমি বলেছিলাম যে ইমোশনাল জায়গাগুলো আসবে, যেখানে ডিমিনিশড ইমোশনাল এক্সপ্রেশন,
মানে কোথায় কিরকম এক্সপ্রেশন করতে হয় ইমোশনে সেগুলো এরা ঠিক মতন করে জানে না, বুঝতে পারে না। এদের ইমোশনাল এক্সপ্রেশনটা খুব ডিমিনিশড ধরনের হয়ে থাকে। যেমন হচ্ছে দেখ, অ্যাভলিউশন। অ্যাভলিউশন হচ্ছে is a decrease in motivated self-inflated purposeful activity। মানে এখানে এরা নিজেদেরকে কোনো একটা, আমরা কি করি, একটা কোনো পারপাস রয়েছে, সেই পারপাস অনুযায়ী নিজেদেরকে মোটিভেটেড করে কাজটা করি। এদের অ্যাভলিউশন যাদের হয় তাদের লাইফে না থাকে কোনো পারপাস, না যদি পারপাস থাকলো সেটাকে রিচ করার জন্য কোনো ইচ্ছা, কোনো মোটিভেশন এদের মধ্যে থাকে না। অ্যাভলিউশন। অ্যালোগিয়াতে বলছে ইজ ম্যানিফেস্টেড বাই ডিমিনিশড স্পিচ আউটপুট। মানে কোথায় কিভাবে ইমোশনাল জায়গাগুলোতে কথা বলতে হয়, কিভাবে স্পিচ ডেলিভার করতে হয় এরা জানে না। Ahendoria is the decreased ability to experience pleasure from positive stimuli। মানে ভালো কিছু দেখানো হচ্ছে, ভালো কিছু করা হচ্ছে, পজিটিভ ভাইবস তার মধ্যে আসছে, কিন্তু সেগুলোকেও তারা এক্সপিরিয়েন্স করতে পারছে না, মানে পজিটিভটাকে পজিটিভ হিসেবে নিতে পারছে না। এটা হচ্ছে অ্যাহেন্ডোরিয়া। এইগুলো হয় বলেই না এরা সঠিক ইমোশনাল এক্সপ্রেশনস গুলো করতে পারে না। সেই জন্য আমরা দেখি যেখানে আনন্দের মোমেন্ট কিছু মানুষকে কাঁদতে, এদের খুব আনন্দ হলে আমাদেরও চোখে জল আসে, কিন্তু তার মানে এই নয় যে আমি আমার কান্নাটার মধ্যে দিয়ে প্রকাশ পাবে যে আমি সত্যি আনন্দে কাঁদছি নাকি ইমোশনাল হয়ে কাঁদছি। এবং দুঃখের জায়গাতে ও করে হাসছি, সেটাও মাঝে মাঝে অনেক দুঃখ পেলে মানুষের হয়, কিন্তু তার এক্সপ্রেশন দেখে বোঝা যায় যে সত্যি সে ইমোশনাল এক্সপ্রেশনটা ঠিক করছে কি করছে না। তো হঠাৎ করে হেসে ওঠা, হঠাৎ করে কান্না করা, এইগুলো এদের মধ্যে দেখা যাচ্ছে নেগেটিভ, যেহেতু এদের ডিমিনিশড ইমোশনসটা হয়ে গেছে তার জন্য। এবং এই ডিমিনিশড ইমোশনটা হয়েছে নেগেটিভ সিম্পটমস, ডিমিনিশড ইমোশনস গুলো নেগেটিভ সিম্পটমস এর আন্ডারে পড়ছে। তাহলে এই তিনটে পজিটিভ, নেগেটিভ, সাইকোমোটর সিম্পটমস, এইগুলো বেসিক্যালি সাইকোটিক গ্রুপের ডিসঅর্ডারস এর মেইন সিম্পটমস। ঠিক আছে, যদি তোদের কোয়েশ্চেনে দেয় সিম্পটমস লেখো সিজোফ্রেনিয়া, তাহলে এই যে যেগুলো পড়ালাম পজিটিভ, নেগেটিভ, সাইকোমোটর, ডিসঅর্গানাইজড স্পিচ, এইগুলো তোদেরকে লিখতে হবে। আর যদি বলে সিজোফ্রেনিয়ার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বা ক্লিনিক্যাল ফিচার্স লেখো, তখন এই যে এটা যেটা পড়াচ্ছি সেটাকে লিখতে হবে, যেমন বাকিগুলোতে পড়েছিলি সেই জিনিসটা মানে দেখাতে হবে। সিজোইনিফর্ম ডিসঅর্ডার রয়েছে, এটা আমাদের কিন্তু নয় সিলেবাসে। সিজোফ্রেনিয়া যদি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, ক্লিনিক্যাল ফিচার্স বলে, তাহলে আমরা এই যে যেরকম বাকিগুলোতে পড়েছিলাম এবিসিডি করে ওইটাকে লিখবো। আর যদি সিজোফ্রেনিয়ার সিমটমস লিখতে দেয় এক্সামে, তাহলে পজিটিভ, নেগেটিভ, সাইকোমোটর সিমটমস লিখবো। ম্যাক্সিমাম লোকজন কিন্তু ভুল করে ফেলে, সিমটমস এলেই ভাবে যে এইগুলো লিখতে হবে, না। সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে সিমটমস হচ্ছে পজিটিভ, নেগেটিভ, সাইকোমোটর এবং ওর আন্ডারে যে পয়েন্টস গুলো আছে সেগুলো দিতে হবে। আচ্ছা, এবারে যাব হচ্ছে সিজোফ্রেনিয়ার ক্লিনিক্যাল ফিচার্স বা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে। যা ডিসঅর্ডার পড়েছি সবের মতনই, তাই একই প্রথমে এবিসিডি করে পয়েন্ট আছে। A পয়েন্টে বলছে টু or more of the following is present for a significant portion of time during 1 month period or less is successfully treated. At least one of these must be 1, 2 or 3। মানে কি বলছে, বলছে এই যে 5টা পয়েন্ট এর আন্ডারে রয়েছে, এখানে অ্যাটলিস্ট 2টো বা তার বেশি থাকতে হবে, এবং 1 মাস ধরে চলতে হবে, এবং দেখা যায় যে 1 মাস ধরে এটা চলছে, তার ট্রিটমেন্ট চলছে, অল্প কমেছে, পুরোপুরি মাত্রায় কমে যায়নি প্রবলেমটা, এবং এর সাথে মাস্ট 1, 2 আর 3 তে যে পয়েন্টস গুলো লেখা রয়েছে ওর মধ্যে একটা অন্তত থাকতেই হবে। মানে 5টার মধ্যে 2টো থাকতে হবে, এই 5টার মধ্যে 2টো বা তার বেশি থাকতে হবে, 1 মাস ধরে কন্টিনিউ হতে হবে বিষয়গুলো, এবং 1, 2, 3 নম্বর পয়েন্টে যে সিমটমস, যে
ক্রাইটেরিয়া গুলো লেখা রয়েছে তার মধ্যে অন্তত একটা থাকতে হবে, তবে তাকে আমি সিজোফ্রেনিয়া বলবো। কি কি? ইলিউশন, হ্যালুসিনেশন, ডিসঅর্গানাইজড স্পিচ। মানে যেগুলো সিমটমস বললাম সেই তিনটে সিমটমস এর মধ্যে অ্যাটলিস্ট একটা থাকতেই হবে, আইদার ডিলিউশন, আইদার হ্যালুসিনেশন অর ডিসঅর্গানাইজড স্পিচ থাকতে হবে। এই তিনটের মধ্যে একটা। এবং আর কি কি থাকতে পারে? গ্রসলি ডিসঅর্গানাইজড অর ক্যাটাটনিক বিহেভিয়ার আর নেগেটিভ সিমটমস, যেখানে ডিমিনিশড ইমোশনাল এক্সপ্রেশন অর অ্যাভলিউশন হচ্ছে। মানে দেখ সিমটম, এখানে যে ফিচার্স গুলো বলেছে সেখানে ওই যে সিমটমস গুলো বললাম সেগুলোই বলা রয়েছে। জাস্ট একটু বলেছে যে 5টার মধ্যে যদি 2টো বা তার বেশি 1 মাস ধরে কন্টিনিউ হয় এবং এই 5টার মধ্যে তোর হ্যালুসিনেশন, ডিলিউশন, ডিসঅর্গানাইজড স্পিচের মধ্যে অন্তত যেন একটা থাকে। বি বলছে for significant portion of the time since the onset of the disturbance, level of functioning in one or more major areas such as work, interpersonal relations or self-care is vastly below the level achieved prior to the onset, that is, or when the onset is in childhood or adolescence, there is a failure to achieve expected level of interpersonal, academic or occupational functioning. বলছে যে যখন থেকে শুরু হয় এই ডিসঅর্ডারস এর সিমটমস গুলো তখন থেকেই এদের ওয়ার্কিং ফিল্ডে বল, ইন্টারপার্সোনাল রিলেশন, সেলফ কেয়ার প্রত্যেকটা জায়গায় চোখে পড়ার মতন পারফরমেন্স ডিটোরিয়েট করে। একদম বোঝাই যায় যে এমন কিছু হয়েছে যার জন্য পারফরমেন্স ডিটোরিয়েট করছে। এবং যদি অ্যাডোলেসেন্স এর ক্ষেত্রে বা চাইল্ডহুডে হয় তাহলে একদম তারা কোনোভাবে ইন্টারপার্সোনাল, একাডেমিক, অকুপেশনাল ফাংশনিং গুলোর জায়গায় রিচই করতে পারে না। ঠিক আছে? সি বলছে কন্টিনিউয়াস সাইন অফ ডিস্টারবেন্স পারসিস্ট ফর অ্যাট লিস্ট 6 months। প্রথমটা বলেছিল যখন চলছে ট্রিটমেন্ট হলো তার ডিউরেশন, মানে সিমটমস গুলো যে কমে গেছে তা নয়, এটা কন্টিনিউয়াস বেসিসে 1 মাস চলতে হবে, প্রেজেন্ট থাকতে হবে। বাট 1 মাসে তো সবকিছু বোঝা যায় না। হচ্ছে কন্টিনিউয়াস সাইন অফ ডিস্টারবেন্স, কিছু না কিছু সমস্যা যদি লাগাতার 6 মাস ধরে চলতে থাকে এবং এই 6 মাসের মধ্যে যদি 1 মাস এ পয়েন্টের মধ্যে যেগুলো পড়েছে সেগুলো যদি খুব প্রমিনেন্ট হয়, মানে এই 5টার মধ্যে 2টো বা 3টে থাকতে হবে বা তার বেশি থাকতে পারে, 1, 2, 3 এর মধ্যে যে কোনো একটা থাকে, তবে গিয়ে আমরা সেটাকে আরো কমলি বলবো যে ওই পার্সনটা সিজোফ্রেনিয়া হয়েছে। 1 মাস দেখে বোঝা যায় না, 6 মাস ধরে কিছু না কিছু ডিস্টারবেন্স দিচ্ছে, কিছু লেভেল অফ পারফরমেন্স নষ্ট হচ্ছে, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, সেলফ কেয়ার, একাডেমিক, ওয়ার্ক ফিল্ডে পারফরমেন্স ডিটোরিয়েট করছে এবং ভাস্টলি ডিটোরিয়েট করছে। তখন যদি এই ডিস্টারবেন্স গুলো হচ্ছে এবং লাস্ট মান্থে দেখা যাচ্ছে যে ওই এ পয়েন্টের যে সিমটমস গুলো সেগুলো শো করছে, তাহলে সিজোফ্রেনিয়া হয়েছে। ডিতে বলছে schizoaffective disorder and depressive or bipolar disorder with psychotic feature have been ruled out because either no major depressive or no manic episode have occurred concurrently with the active phase symptoms. Number 2, if mood episode have occurred during the active phase symptoms, they have been present for a minority of the total duration of the active and residual period of illnesses. মানে বলছি schizoaffective বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার যেগুলোতে কিছু কিছু সাইকোটিক ফিচার্স রয়েছে, তার মধ্যে অবশ্যই কি থাকতে হবে, যখন অ্যাকচুয়ালি সিজোফ্রেনিয়ার অ্যাক্টিভ ফেজ মানে ওই 1 মাস সময়টা যেখানে সিমটমস গুলো একদম বেশি মাত্রায় দেখা যাচ্ছে, 6 মাসে তো পুরো প্রবলেম হচ্ছে। তো এই অ্যাক্টিভ ফেজটাতে কোনো ডিপ্রেশন থাকবে না, ম্যানিক এপিসোড থাকবে। আর বলছে যদি কোনো অ্যাক্টিভ ফেজে মুড এপিসোড অকার করে তাহলে সেটা খুব কম দিনের জন্য থাকবে, 1 মাসের, তবে কি সেটাকে আমরা বলতে পারি সিজোফ্রেনিয়া। মাথায় রাখবি, ঠিক আছে? বলছে যে সিজোফ্রেনিয়া হয়েছে যখন অ্যাক্টিভ ফেজ চলবে, মানে ওই 1 মাস সময়টাতে, তখন কিন্তু কোনো ডিপ্রেশন বা ম্যানিক এপিসোড থাকবে না অ্যাক্টিভ ফেজের মধ্যে।
দু নম্বরে বলছে যদি কোনো মুড এপিসোড থাকেও, ধর বাই চান্স কোনো ম্যানিক বা ডিপ্রেশন এসে গেল, তাহলে সেটা খুব একটা যে চোখে পড়ার মতন হবে তা কিন্তু নয়, কারণ অ্যাক্টিভ ফেজে বেসিক্যালি সিমটমস গুলোই খুব জোরদার করে, যেগুলো আগেরটায় বললাম সেগুলো লক্ষ্য করা যায়। The disturbance is not attributable to the physiological effect of a substance, for example, drug of abuse, of medication or other medical condition. যেমন আমরা বাকিগুলোতেও পড়েছি যে এই ডিস্টারবেন্স গুলো কি করে, যদি দেখা যায় যে সিমটমস গুলো বললাম সেগুলো যদি কোনো মেডিকেল কন্ডিশনের কারণে হয়, মেডিসিন নেওয়ার কারণে হয়ে থাকে, বা সাবস্টেন্স অ্যাবিউজ, ড্রাগ অ্যাবিউজ, অ্যালকোহল খাওয়ার ফলে হয়ে থাকে, তাহলে সেইগুলোকে আমরা সিজোফ্রেনিয়া বলবো না। If pointer বলছে if there is a history of autism spectrum disorder or communication disorder of childhood onset, the additional diagnosis of schizophrenia is made only if prominent delusion or hallucination in addition to other required symptoms of schizophrenia are also present for at least 1 month, that is or less, if successfully treated. মানে বলছে যে যদি কোনো বাচ্চাদের মধ্যে সিজোফ্রেনিয়া আছে কিনা যদি বুঝতে চাই, তাহলে দেখতে হবে যে সেই বাচ্চাটার মধ্যে যদি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার থাকে বা কমিউনিকেশন ডিসঅর্ডার থাকে, তাহলে অ্যাডিশনালি হতেই পারে তার সিজোফ্রেনিয়া হয়েছে। সিজোফ্রেনিয়া হলে আমাদেরকে কিন্তু দেখে নিতে হবে সেই বাচ্চাটার মধ্যে হ্যালুসিনেশন বা ডিলিউশন, কোনো ধরনের হ্যালুসিনেশন বা কোনো ধরনের ডিলিউশন তার মধ্যে হচ্ছে কিনা, হলেও সেটা কিন্তু ওই অ্যাক্টিভ ফেজ যেটা 1 মাস কিন্তু কন্টিনিউ হতে হবে, তবে গিয়ে বুঝবো যে যাদের ওই যেসব বাচ্চাদের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা কমিউনিকেশন ডিসঅর্ডার হয়েছে তাদের অ্যাড অন কোনো সিজোফ্রেনিক ডিসঅর্ডার হয়েছে কিনা। এটার জন্য অ্যাক্টিভ ফেজটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এবং এই অ্যাক্টিভ ফেজের মধ্যে ডিলিউশন বা হ্যালুসিনেশনের কিছু একটা প্রেজেন্ট থাকতে হবে। এই হচ্ছে সিজোফ্রেনিয়ার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আর সিজোফ্রেনিয়ার সিমটমস গুলো বললাম। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। তাহলে এটা তো আমাদের হয়ে গেল। ঠিক আছে, আজকে এটাই রইলো, পরের দিনটা আবার কোন একটা ডিসঅর্ডার পড়াবো। ঠিক আছে, আর তোদের দেখবি আমি না আরেকটা সিজোফ্রেনিয়ার নোট পাঠিয়েছি, ওখানে এই সিজোফ্রেনিয়ার টার্মটা কোথা থেকে এসছে, কে প্রথম বলেছিলেন, সিজোফ্রেনিয়ার যে কনসেপ্ট গুলো প্রথমের দিকে আমি বললাম সেগুলো লেখা রয়েছে, এবং পজিটিভ নেগেটিভ সিমটমস গুলোর আন্ডারে যে নেগেটিভস এর মধ্যে অ্যাবলিশন, অ্যালোপিয়া, অ্যাহেন্টোরিয়া, তারপর হচ্ছে ডিলিউশনের মধ্যে গ্র্যান্ডিওসিটি, বা হ্যালুসিনেশনের মধ্যে ভিজুয়াল অডিটরি হ্যালুসিনেশন, এগুলো না পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে, ওখান থেকে পড়তে পারিস তোরা। ঠিক আছে, তার জন্য লাস্টে যে সিজোফ্রেনিয়ার নোটটা পাঠিয়েছে ওটার থেকে পড়বি, আর অবভিয়াসলি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা তো আমাদের এর থেকেই পড়তে হবে, যেটা ডিএসএম থেকে পড়ালাম একটু আগে এবিসিডি করে, ওটাই পড়বি। এটাই সিজোফ্রেনিয়াটা গেল, এবং সিজোফ্রেনিয়ার টাইপস যে 5টা ধরন আছে, ওই 5টা ধরনের মধ্যে কোন ধরনের মধ্যে পজিটিভ, কোনটার মধ্যে নেগেটিভ, কোনটার মধ্যে সাইকোমোটর সিমটমস থাকে, সেটা আমি নেক্সট ক্লাসে পড়াবো। অ্যাকচুয়ালি DSM-5 এ সিজোফ্রেনিয়ার টাইপস গুলোকে রাখা হয়নি। ঠিক আছে, যেখানে প্যারানয়েড টাইপ আছে, রেসিডুয়াল টাইপ আছে, আনঅর্গানাইজড ডিসঅর্গানাইজড সিজোফ্রেনিয়া, এইগুলো রয়েছে, এইগুলোকে রাখা হয়নি। ওটা ছিল DSM-4 TR অবধি, বাট আমাদের সিলেবাসে যেহেতু টাইপস এর কনসেপ্টটাকে একটু পড়তে বলা হয়েছে, তাই আমরা DSM-4 অনুযায়ী টাইপস গুলো পড়বো। ঠিক আছে, এবং তোদের পরীক্ষাতেও যদি টাইপস লিখতে দেয় সিজোফ্রেনিয়া, তাহলে কিন্তু অবভিয়াসলি লিখবি অ্যাকর্ডিং টু DSM-4 TR, বাকিগুলোতে যেমন লিখবি অ্যাকর্ডিং টু DSM-5, কিন্তু এটাতে ক্ষেত্রে সিজোফ্রেনিয়া টাইপস এর ক্ষেত্রে অ্যাকর্ডিং টু DSM-4 TR কথাটা লিখতে হবে, কারণ DSM-5 এ সিজোফ্রেনিয়া টাইপস গুলো মেনশন করা নেই। ঠিক আছে, বোঝা গেছে তো পুরোটা? ম্যাম আপনি আরেকবার রিপিট করবেন DSM-4, আর একবার ওটা কি বললেন? হ্যাঁ, DSM-4 TR টেক্সট রিভিশনের মধ্যে সিজোফ্রেনিয়া টাইপস গুলো পাবি।
আচ্ছা DSM-5 এ সিজোফ্রেনিয়ার টাইপস বলে কিছু আলাদা করা হয়। আর যেহেতু সিলেবাসে টাইপস আছে তাই আমরা ওটা DSM-4 থেকেই পড়বো টাইপস গুলো, এবং এক্সামে যদি কোয়েশ্চেন দেয় ওটারও আন্ডারে তো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে, ওগুলো যখন আমরা লিখবো তখন অ্যাকর্ডিং টু DSM-4 টিয়ার মেনশন করে দিয়েই কিন্তু আমরা টাইপস গুলো লিখবো এবং তার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া গুলো লিখবো। ঠিক আছে, এবার বোঝা গেছে অনুষ্কা? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। ঠিক আছে, ঠিক আছে, তোরা লিভ করতে পারিস। থ্যাংক ইউ ম্যাম, করলাম। ওকে।